মির্চি নিবেদন ফ্রাইডে ক্লাসিক্স। 19 শতকের বাংলাদেশে আর 5টা গ্রামের মতোই কাঞ্চনপুরের কপালও তেমন একটা আহামরি কিছু নয়। আর বর্ষার সময় তো কোনো কথাই নেই। তখন কোনটা কাঞ্চনপুর কোনটা মোহনপুর কিছুই আলাদা করা যায় না। খাল বিল নদী উপচে সব একাকার হয়ে দাঁড়ায়। আজ সারাদিন ধরে বৃষ্টি হয়েই চলেছে। ভট্টাচার্য বাড়ির চণ্ডীমণ্ডপের বুড়ো বকুল গাছটা থেকে টুপ টুপ করে জল পড়ছে। উঠোনটা একেবারে কাদায় কাদা। ওপাড়ার চ্যাঙা ব্যাঙারা এই এক ডাঙা জলে মাছ ধরবে বলে সেই কখন থেকে লাফালাফি জুড়ে দিয়েছে। ছেলে দুটোকে বড় ভালোবাসেন গিরিবালা। বাতাবি লেবু, নারকেল নাড়ু, গুড়, মোয়া যা থাকে দুহাত ভরে খেতে দেন তিনি। কিন্তু আজ তারা উঠোনটার সামনে সেই কখন থেকে লাফিয়ে চলেছে, তবু একবারের জন্যেও বাইরে এলেন না গিরিবালা। ভেতর ঘরের অন্ধকারেও আজ অবিশ্রান্ত বৃষ্টি হচ্ছে। গিরিবালার চোখের জল আর কোনো বাঁধ মানছে না। একটু দূরে জানলার কাঠের খড়খড়ি ধরে পাথরের মূর্তির মতো দাঁড়িয়ে আছেন হরিশ ভট্টাচার্য। এই বাড়িটা তাঁর। কাঞ্চনপুরের নামজাদা কুলীন ব্রাহ্মণ তিনি। ধর্মপথ থেকে এক চুলও নড়েন না। আর তাঁর ঘরেই কিনা এমন অধর্মের কথা। তাঁর কপালে চিন্তার ভাঁজগুলো আরো ঘন হয়ে উঠছে। চোয়ালটা বেশ কঠিন হয়ে আছে। বংশমর্যাদা আর জেদের আগুনটা দু চোখে ধিক ধিক করে জ্বলছে। মির্চি ফ্রাইডে ক্লাসিক্সে আজ শুনবেন রবীন্দ্রনাথ ঠাকুরের কবিতা থেকে নেওয়া গল্প নিষ্কৃতি। শুরু হচ্ছে নিষ্কৃতি। ওগো, তোমার দুটো পায়ে পড়ি, নিজের জেদ ছেড়ে একবার অন্তত মেয়েটার দিকে তাকাও। তুমি তো ওর বাবা, অতটুকু কচি মেয়েটার কথা একবার অন্তত ভাবো। তুমি, দোহাই তোমার। একটা সামান্য ব্যাপার নিয়ে এত ভাবাভাবির কি আছে? কি সামান্য ব্যাপার? মেয়ের জীবন মরণের সমস্যাকে তুমি সামান্য ব্যাপার বলছো? আরে রাখো তো তোমার কান্না। যা বোঝো না তা নিয়ে কথা বলো না। সমাজ আর কুল বলেও তো কিছু আছে নাকি? সমাজ? তার চেয়ে মেয়েটার গলায় পা তুলে দাও না, একেবারে ওর সব স্বাদ মিটে যাক। হ্যাঁ হ্যাঁ, কুলিন বামুন আমি। কুল ভাঙতে চাইলে যদি দরকার হয় তাই দেব। তুমি কি পাষণ্ড নাকি? আমার ওইটুকু কচি মেয়ে মঞ্জুলিকা এখনো পুতুল খেলার বয়সটাই পার হলো না ওর। জানো, কাল রাতেও পুতুলের বিয়ে নিয়ে ও বায়না করেছে। এবার নিজের বিয়ের সময় এসেছে, এটা ও না বুঝুক, তুমি তো বুঝবে। তা বলে ওই পঞ্চানন বাড়ুচ্ছে, এটা তোমার ধর্মে সইছে? বলো। অধর্মের কি আছে শুনি? হ্যাঁ, পঞ্চানন পাত্র হিসেবে খারাপ নাকি? মেয়ে মানুষদের চোখে জল ফেলার একটা ছুতো পেলেই হলো। তুমি নিজে দেখতে পাচ্ছ না? মঞ্জুর চেয়ে 5 গুণ বেশি বয়স তার। পাকা চুল, তোবড়ানো গালের একটা বুড়ো। সম্মান দিয়ে কথা বলো গিন্নি। পঞ্চানন আমাদের পাল্টি ঘর। সম্মান? সেদিন এই মানুষটাকে দেখেই মেয়ে আমার ভয়ে চুবুথুবু হয়ে ঘরের কোণে লুকিয়ে রইল। সারাদিন কিচ্ছু মুখে তুলল না। আরে বাবা, একদিন না খেলে কেউ মরে যায় না, কিন্তু বেঁচে থাকতে অধর্ম করতে পারবো না আমি। বেশ, আমি বেঁচে থাকতে এই বিয়ে দিতে পারবো না। আমি তো মা, প্রাণে ধরে মেয়েটাকে ভাসিয়ে দিতে পারবো না আমি। হ্যাঁ, আইবুড়ো মেয়েটাকে ঘরে রেখে দিয়ে তারপর সমাজ এক ঘরে করুক। সাথে বলে মেয়ে মানুষদের বুদ্ধি কম। আমার মঞ্জু আইবুড়ো থাকবে না, ওর বর ঠিকই জুটবে। কিন্তু দোহাই তোমার, ওই বুড়োটা কিছুতেই না। তোমার এই ঘ্যান ঘ্যানে কান্না এবার রাখো তো গিন্নি।
সারা জীবন তো এই ঘরের চার দেওয়ালে কাটালে, বাইরের দুনিয়ার হাওয়া কেমন, সমাজ কিভাবে চলে তার খবর কিছু রাখো? সমাজের খবরে আমাদের মেয়ে মানুষের কাজ কি শুনি? পঞ্চানন চাটুর্যকে খুঁজে পাওয়া কি চারটিখানি কথা? কতদিন ধরে কত ঘটক লাগিয়ে কত সাধ্য সাধনা করে ওনাকে রাজি করানো গেছে, সে খবর তুমি রাখো? না, রাখি না, রাখতেও চাই না। ওর মধ্যে কি আছেটা কি শুনি? অবাক করলে কি নেই, অবাক করলে। তুমি কি সত্যি কিছু বুঝতে পারছো না? ওই রকম উচ্চ কুলীন বংশে মেয়ের বিয়ে দেওয়াটা ভাগ্যের ব্যাপার। আমাদেরও তো জাত ধর্ম বলে কিছু আছে নাকি? ওই লোকটা যে মঞ্জুলিকা ঠাকুরদার বয়সী গো। ও, পুরুষ মানুষদের বয়স ধুয়ে জল খাবে? যাও তো, মিছি কান্নাকাটি করো না। হরিশ ভট্টাচার্য এক কথার মানুষ। হৃদয়ের থেকে ধর্মের গুরুত্ব তার কাছে অনেক বেশি। লোকে বলে ভট্টাচার্য মশাইয়ের পাষাণের প্রাণ। তারা ভুল কিছু বলে না। এই গ্রামের কুলীনরা অবশ্য হরিশ ভট্টাচার্যকে দেখে ধন্যি ধন্যি করে। কুলীন সমাজের সম্মান রক্ষার ভারটা ভট্টাচার্য মশাই নিজে কাঁধে তুলে নিয়েছেন। এটা তার জীবনের ব্রত। সেই ব্রত রক্ষায় তার মেয়েকে অবধি বলি দিতে পিছপা নন তিনি। এক ছেলে আর দুই মেয়ের পরে একেবারে কোলের মেয়ে হলো মঞ্জুলিকা। বাকিদের বিয়ে থা হয়ে গেছে অনেকদিন। মঞ্জুলিকার বিয়েটাই হরিশবাবুর শেষ কাজ, আর এই কাজে তিল মাত্র ফাঁকি রাখতে চান না তিনি। দিকে দিকে ঘটক ছুটিয়ে তবে পঞ্চানন বাণুজ্যের খোঁজ মিলেছে। তাকে কি আর এমনি এমনি রাজি করানো যায়? বহু সাধ্য সাধনা করে তবে পঞ্চাননকে রাজি করিয়েছেন হরিশ চাটুর্যে। গাঁয়ে এবার তার মাথাটা সবার উপরে থাকবে, লোকে তার নামে জয়ধ্বনি দেবে। এইসব কথা ভাবতে ভাবতে অঝোর বৃষ্টির মধ্যে দৃশ্যগুলো যেন একেবারে চোখের সামনে দেখতে পাচ্ছেন হরিশবাবু। ঠিক সেই সময় এমন উপদ্রব কারই বা ভালো লাগে? গিন্নির কথায় প্রথমটা ভীষণ রেগে গেলেন হরিশবাবু। তারপরে অবশ্য নিজের মনকে নিজেই প্রবোধ দিয়ে বললেন যে মেয়ে মানুষের বুদ্ধি কি আর এত দূর যেতে পারে। মনে মনে সবে তাঁর গিন্নিকে ক্ষমা করে দিয়েছেন হরিশ চাটুর্যে, এমন সময় সেই ভয়ানক অপরাধটা করে ফেললেন গিরিবালা। খড়কুটো আঁকড়ে ধরার মতো কাতর কণ্ঠে বলে উঠলেন, বলছি, শোনো না, মেয়ের বিয়ে দেবে তো পুলিনের সঙ্গে দাও না, সেও তো বামুন। কে? কার নাম বললে তুমি? পুলিন? হ্যাঁ গো, সোনার টুকরো ছেলে, জানো জলপানি পেয়ে পাশ করেছে। কি মিষ্টি স্বভাবটা, দুটো কথা বললে যেন মনটা একেবারে জুড়িয়ে যায় গো। রাম 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 রাম, কার কথা বললে গিন্নি? হ্যাঁ, ভাঙা পুলিনদের কথা? গলায় পইতে থাকলেই কি আর যাতে ওঠে গো? তা নাই বা উঠল, ছোট থেকে দুটিতে খেলে ধুলে বড় হয়েছে। পুলিনের বাড়িতে আমি গিয়ে বললেই ওরা অমত করতে পারবে না। মেয়েটাও চোখের সামনে সুখে শান্তিতে থাকবে। তো জলপানি পেয়েছে, তাতেই উনি একেবারে বর্তে গেলেন। স্ত্রীলোকের কথা শুনলে সংসার একেবারে ছাড়খাড় হয়ে যায়। কথাটা কি মুনি ঋষিরা সাথে বলেছেন? সত্য সব। যাও যাও, মেয়ের বিয়ের জোগাড় করোকে যাও। আজ মঞ্জুলিকার পাকা দেখা। সকাল থেকে হরিশ চাটুর্যের ব্যস্ততার সীমা নেই। অতিথি আপ্যায়নের যেন কোনো ফাঁক না থেকে যায়। তিনি কন্যাকর্তা বলে কথা, তার উপর এমন মস্ত কুলীন কুটুম্ব। এমন কুটুম্ব কত ভাগ্য করলে মেলে। নিজের সাধ্যের বাইরে গিয়ে নানা রকমের আয়োজন করেছেন চাটুর্য মশাই। নানা রকম ব্যঞ্জন, ভাজাভুজি, মাছের পদ, মন্ডা মিঠাই, দই পায়েস, কিচ্ছু বাদ রাখেননি। কুটুমবাড়ি থেকে পাত্রের ভাইয়ের বউ, দূর সম্পর্কের পিসি আর গাঁ সম্পর্কের গুরুমশাই এলেন। আসুন আসুন, এই গরিবের ঘরে আপনাদের মতো অতিথির পায়ের ধুলো পড়লো আমার কত সৌভাগ্য। পথে কোনো কষ্ট হয়নি তো? আসলে অনেক দূরের পথ তো, যেতে আসতেই দিন কাবার হয়ে যায়। তা আমরা কিন্তু দেরি করতে পারবো না চাটুর্য মশাই। মা লক্ষ্মীকে একবার আশীর্বাদ করেই চলে যাব, কেমন? হ্যাঁ, নিশ্চয়ই নিশ্চয়ই। দয়া করে একটু বিশ্রাম করুন গুরুদেব, আমি এক্ষুনি মেয়ে দেখানোর ব্যবস্থা করে দিচ্ছি। হ্যাঁ।
সকাল থেকে সারাক্ষণ কেঁদে কেঁদে মা আর মেয়ে দুজনের চোখের জল একেবারে শুকিয়ে গেছে। মেয়েকে বুকে জড়িয়ে চুপ করে বসে আছেন গিরিবালা। মায়ের বুকের মধ্যে মুখ লুকিয়ে 10 বছরের মঞ্জুলিকা থরথর করে কাঁপছে। মেয়েকে সান্ত্বনা দেওয়ার মতো কোনো শব্দও খুঁজে পাচ্ছেন না গিরিবালা। বৈঠকখানা থেকে হন্তদন্ত হয়ে ভেতরের ঘরে এসে মা মেয়ের এই পাথরের মূর্তি দেখে হরিশ চাটুর্যের মাথা থেকে পা অবধি রাগে একেবারে জ্বলে উঠল। গলাটাকে একটু নিচু করেই যেন ঝলসে উঠলেন তিনি। আরে, কুটুম বাড়ির লোকজন সব এসে পড়েছেন, মেয়ে দেখতে চাইছেন, সে কথা তোমাদের কানে যায়নি? শুনতে পেয়েছি, কিন্তু মেয়েটা যে বড্ড ভয় পেয়েছে, আমাকে ছাড়তেই চাইছে না। ওরা চলে গেলে এইসব আদিক্ষেতা করো। এক্ষুনি এক্ষুনি মঞ্জুকে সাজিয়ে নিয়ে এসো, নইলে আমার মাথা কাটা যাবে, এই বলে দিলাম। যত সব আদিক্ষেতা। গ্রাম সম্পর্কে কয়েকজন মাসি পিসি দিদিরাও মঞ্জুলিকার পাকা দেখায় এসেছিল। এদের কোলে কাঁখে খেলে বেড়ায় মঞ্জুলিকা। চোখের জল মুছে তারাই মেয়েটাকে সাজিয়ে গুছিয়ে কুলীন কুটুম্বদের সামনে নিয়ে গিয়ে হাজির করল। মাথা নিচু করে যন্ত্রের মতো সেই ঘরে ঢুকে সকলের পায়ে প্রণাম করল মঞ্জুলিকা। থাক থাক মা, হয়েছে। আহা, মা যেন আমার সাক্ষাৎ লক্ষ্মী প্রতিমা। তাহলে ওই বিয়ের কথাটা? 95 এখানেই বিয়ে হবে, আমি বলে যাচ্ছি। কই গো মায়েরা, গিনি দিয়ে মা লক্ষ্মীর মুখ দেখো। হ্যাঁ গুরুদেব, এই যে বেঁচে থাকো মা, সতী সাবিত্রী হও। মঞ্জুলিকার বিয়ের কথা পাকা হয়ে গেল। নারায়ণ পুজো করে গোটা গ্রামকে ডেকে প্রসাদ খাওয়ালেন হরিশ চাটুর্যে। মহর্ষি অষ্টাবক্র আর যমদগ্নির মতো তেজ না থাকলে সে পুরুষ মানুষ কিসের? নিজের তেজ নিয়ে প্রচ্ছন্ন গর্বে তার মাথাটা আরো একটু উঁচু হয়ে গেল। এই তেজ ছিল বলেই তো মেয়ের বিয়ের জন্য এমন এক উচ্চকুলের বংশ খুঁজে বার করতে পেরেছেন হরিশ চাটুর্যে। তাঁর পিতৃপুরুষদের মুখ তিনি রাখতে পেরেছেন তবে। আর ওদিকে গিরিবালা আর মঞ্জুলিকা, মা আর মেয়ের জীবনে যেন একটু একটু করে আষাঢ়ের মেঘ ঘনিয়ে উঠছে। স্বামীর চোখের আড়ালে গৃহদেবতা রাধা মাধবের পায়ের সামনে বসে চোখের জল ফেলেন গিরিবালা। কচি মেয়েটার দুঃখ আর তিনি দেখতে পারেন না। মেয়েটা হাসে না, কথা বলে না, খায় না, ঘুমোয় না, যেন একটা বোবা পুতুলের মতো নিঃশব্দে জড়সড় হয়ে বসে থাকে সে। তিনি নিজেই যেখানে কেঁদে কুটিপাটি হচ্ছেন, সেখানে মেয়েকে আর কি বা সান্ত্বনা দেবেন গিরিবালা? মঞ্জু মারে। আজ মঞ্জুলিকার বিয়ে। সকাল থেকেই হরিশ চাটুর্যের ঘরে সানাই বাজতে শুরু করেছে। ব্যস্ততা, হইচই, ধুমধাম, কোনো কিছুই বাদ নেই। গোধূলি লগ্নের আগেই পাকা চুলে কলপ দেওয়া, কোটর চোখের খিটখিটে বৃদ্ধ পঞ্চানন বাণুজ্যে বর বেশে এসে হাজির হল। সানাইয়ের সুরে যে এত বিষণ্ণতা থাকে, মঞ্জুলিকার বিয়ের সানাই না শুনলে তা কিছুতেই বোঝা যাবে না। অবশ্য হরিশ চাটুর্যে সেসব কিছুই বুঝতে পারলেন না। নিজের গর্ব চরিতার্থ করে উঁচু বংশের আনন্দে বুঁদ হয়ে রইলেন তিনি। কাঁপা চোখ বন্ধ করে কাঁপা হাতে সেই বৃদ্ধ বরের গলায় যখন মালা দিল মঞ্জুলিকা, তখন তার মা রাধা মাধবের পায়ে মাথা খুঁড়ে কেঁদে চলেছেন। হে ঠাকুর, হে কি হলো ঠাকুর? আমার মেয়েটা, আমার মেয়েটার এ কি সর্বনাশ হলো প্রভু! আমি মা হয়ে কি করে তা মেনে নেব? সেই বিয়েবাড়ির জৌলুসের বাইরে বকুল গাছের নিচে আরো একজন একলা নিঃশব্দে দাঁড়িয়ে আছে। সে পুলিন। এই এত আলো আর রোশনাইয়ের নিচে তার জীবনের সমস্ত রং আজ নিঃশেষ হয়ে গেল। বিয়ের পরদিন বরকনে বিদায়ের সময় মেয়ের মাথায় হাত রেখে ধর্মনিষ্ঠ বাবা আশীর্বাদ করলেন। আজীবন
সতী সাবিত্রীর মতো হতে চেষ্টা করো। মা গো, মা, কাঁদিস না মা, কাঁদিস না। রাধা মাধব তোকে ভালো রাখুন। রাধা মাধব যে কতটা ভালো রাখলেন তা জানা নেই, তবে বিয়ের 2 মাসের মাথায় এক ভয়ঙ্কর দুঃসংবাদ এসে হরিশ চাটুর্যের বাড়িতে আছড়ে পড়ল। পঞ্চানন বাড়ুজ্যে আর বেঁচে নেই। বৃদ্ধ বয়সের নানা অজীর্ণ রোগের সঙ্গে আর লড়াই করতে পারেনি সে। শেষ নিঃশ্বাস ফেলে সেই কুলীন শিরোমণি আপাতত নিষ্কৃতি পেয়েছে। মেয়েকে সতী সাবিত্রী হওয়ার আশীর্বাদ করেছিলেন হরিশ চাটুর্যে, কিন্তু সাবিত্রীর মতো তার মৃত স্বামীকে আর যমের মুখ থেকে ফিরিয়ে আনতে পারল না মঞ্জুলিকা। মাথার সিঁদুর মুছে বিধবার বেশে নিঃশব্দে তার বাবার দরজায় এসে দাঁড়াল সে। মেয়ের এই বেশ দেখে বুক চাপড়ে কাঁদতে লাগলেন গিরিবালা। আমি বলেছিলাম ওই বুড়োর সঙ্গে মেয়েটার বিয়ে দিও না। আমার কচি মেয়েটারই কি সর্বনাশ হয়ে গেল। আমি মা হয়ে মেয়ের এই বেশ কি করে দেখবো? নিয়তির লেখা আর কে খণ্ডাবে বলো? সবই তো বিধাতার ইচ্ছে। ভাগ্যে যা আছে তাকে মেনে নিতেই হয়। যে মঞ্জুলিকা এখনো বিয়ে শব্দটার মানে বুঝেনি, পতি পরমেশ্বরের অর্থও যে জানে না, এক লহমায় তার গোটা জীবনটা এবার বদলে গেল। ছোট্ট বালিকার জীবনের সমস্ত রং মুছে গেল। তার সুখের দরজাটাও এক মুহূর্তে বন্ধ হয়ে গেল। কুলীন বামুনের সমাজে বিধবার জীবন বড় কঠিন। তার উপর যদি হরিশ চাটুর্যের মতো কুলীন কুলের রত্ন সেখানে থাকে, তাহলে সেই জীবনে কোনো রকম ব্যত্যয় তো থাকতেই পারে না। গিরিবালার কান্নাকাটি, অনুনয় বিনয় কোনো কিছুই কানে তোলেন না হরিশ চাটুর্যে। রং রস আর আনন্দহীন এক পৃথিবীতে বন্দী হয়ে রইল মঞ্জুলিকা। সকাল থেকে রাত অবধি তার সেই বন্দি দিনগুলো একই নিয়মে কেটে যায়, সে জানতেও পারে না। দেখতে দেখতে মঞ্জুলিকার বয়স হলো 16। বয়সের হিসেব সে রাখে না ঠিকই, তবে ঝড়ের খবরটা রাখে। এতদিন সে কখনো বসন্ত দেখেনি। তার হাত ধরে কুঁড়ি থেকে ফুল হয়ে ওঠার পথটা কেউ তাকে চেনায়নি। সৃষ্টির এক অদ্ভুত রহস্য তার কাছে এতদিন গোপন ছিল। কিন্তু বসন্তের বাতাস এবার পাপড়ি মেলতে শুরু করেছে। অজান্তে গুনগুনিয়ে ওঠে মঞ্জুলিকা। নিজের সুরে নিজেই কেঁপে ওঠে সে। কেউ শুনে ফেলল না তো? বাবাকে যে তার বড় ভয় করে। এদিক ওদিক দেখে নিয়ে বিনা কারণে মুহুর্মুহু এসে জানলার সামনে দাঁড়িয়ে থাকে মঞ্জুলিকা, যেন কার আসার কথা আছে। কেউ কি সত্যিই আসবে? এ কথা সে জানে না। কার জন্যে যে অপেক্ষা করে তাও ঠিক করে বোঝে না মঞ্জুলিকা। কাজে ভুল হয় তার। নিজের দিকে তাকিয়ে অবাক হয়ে যায় সে। ইস, বাসনগুলো এখনো ধোয়া হলো না। কত কাজ যে পড়ে আছে আমার। কি যে হলো, তার যে সত্যি কি হয়েছে সে কথা নিজেই বুঝতে পারে না মঞ্জুলিকা। এলোমেলো হাওয়ায় সজনে ফুলগুলো সামনের বেড়াটার গায়ে যেন লুটোপুটি খাচ্ছে। সেই কোন ছোটবেলায় কোঁচড় ভরে সজনে ফুল তুলে বেড়াতো পুলিন। তার ফুল তোলার সঙ্গী ছিল মঞ্জুলিকা। পুলিনদার কোঁচড় থেকে ফুল নিয়ে মালা গাঁথত সে। সেই মালা পরে তাদের পুতুলের বিয়ে হতো। আজ কতকাল পরে সেই সজনে ফুলের দোলা দেখে আনমনে হাসি খেলে গেল মঞ্জুলিকার ঠোঁটে। পুলিন্দা,
পুলিনের নামটা তার মুখ থেকে বেরিয়ে আসার পরেই চমকে উঠল মঞ্জুলিকা। এতদিন পরে আনমনে সে পুলিনকে ডেকে ফেলল কেন? সেই কবেকার স্মৃতিগুলো আজ হঠাৎ করে তার মনে পড়ল কেন? আর এই নামটা তাহলে তার মনে সব সময় জেগে থাকে। নিজের ভেতরটা তার নিজের কাছে হাট করে খুলে যেতেই অবাক হয়ে গেল মঞ্জুলিকা। সত্যি তো, পাতায় পাতায় যে মর্মর ওঠে, সে শব্দ শুনলে যেন মনে হয় এই বুঝি সেই আগের মতো চুপি সারে পুলিন্দা আসছে, পেছন থেকে আবার তাকে ভয় দেখাবে। মৌমাছিদের গুনগুনানিতেও পুলিন্দার করুণ স্বরটা যেন কানে ভেসে আসে তার। মগ্ন হয়ে সে স্বর শুনতে থাকে সে। মায়ের পায়ের আওয়াজটা মঞ্জু, তার কানে আর পৌঁছয় না। এই মঞ্জু, হ্যাঁ মা, ডাকছিলে? কি এত ভাবছিলি রে মা? কই না তো, কিছু বলবে মা? মেয়ের এই নীরবতা, চোখের কোণায় ঘনিয়ে আসা জল, আপন মনে চমকে ওঠা, এসব দেখে গিরিবালার আর কিছু বুঝতে বাকি থাকে না। অলক্ষ্যে দীর্ঘশ্বাস ফেলেন গিরিবালা। এই যে কিসের লক্ষণ তার কে না জানে, কিন্তু মেয়ের বেশটার দিকে তাকিয়ে তার বুক কেঁপে ওঠে। কিছু কি শেখাবেন মঞ্জুলিকাকে? কোথাও আগল টানবেন তিনি? না, মা হয়ে মেয়ের এইটুকু সুখের গলা টিপে ধরবেন কি করে? তার মুখে আর ভাত রোচে না। মেয়েটার মুখের দিকে তাকালে যেন বুকে শেল বাজে। নিজের সঙ্গে যুদ্ধ করতে থাকেন গিরিবালা। তার রাধা মাধবের কাছে আকুল হয়ে প্রার্থনা করেন। লোকে তোমাকে করুণাময় বলে প্রভু, এই অবাকির উপর একটুও কি করুণা হয় না তোমার? বলো। কেঁদে কেঁদে গিরিবালার চোখের সব জলই বোধহয় শুকিয়ে গেছে। ঠাকুর ঘরে বসে থেকেও মনে কিছুতেই শান্তি আসে না। নিজেকে বোঝাতে বোঝাতে তাঁর হৃদয়ও এখন মগজের কথা শুনতে নারাজ। মেয়ের দুর্ভাগ্যের প্রতিকার শুধু ঠাকুর ঘরে মিলবে না। গিরিবালা জানেন, যত লাঞ্ছনাই হোক, পাষাণ স্বামীর মুখোমুখি তাকে দাঁড়াতেই হবে। দুপুরবেলা খাওয়া দাওয়া চুকিয়ে গুড়গুড়ির নলটা মুখে নিয়ে আধশোয়া হয়ে একটা বই পড়ছেন হরিশ চাটুর্যে। বইখানা ইংরেজি একটা প্রেমের উপন্যাস। ভাত ঘুমের আগে সাধারণত এমন বই পড়েন চাটুর্যে মশাই। আঁচলে হাত মুছতে মুছতে ঘরে এসে হাত পাখাটা নিয়ে স্বামীকে বাতাস করতে বসলেন গিরিবালা। কে? তুমি? রান্নাঘরের কাজ মিটেছে? হ্যাঁ, সেসব সেরেই তো এলাম। পা দুটো একটু হাত বুলিয়ে দাও তো। আজ পূর্ণিমা পড়েছে, কনকনানিটা বেশ বেড়েছে দেখছি। দাঁড়াও, তেলটা বরং একটু মালিশ করে দিই। তা দাও দাও, তাতে যদি ব্যথাটা কমে। দেখি পাটা এদিকে এদিকে একটু ঘোরাও। হ্যাঁ, তোমার সঙ্গে একটা কথা ছিল। কদিন ধরে বলবো বলবো ভাবছি, কিন্তু বলা আর হচ্ছে না। বলো। আমাদের মেয়েটার দিকে একবার দেখেছ? মঞ্জু? কেন, দেখার কি হয়েছে? আচ্ছা তুমিই বলো না, একটা যুবতী মেয়ের কোনো শখ আহ্লাদ বলে কিছু থাকবে না? মেয়েটার সমস্ত বয়স, এই বয়সে ব্রহ্মচর্য পালন করবে? কি? কেন, শুনতে পেলে না? কুলীন ঘরের বিধবা মেয়ে ব্রহ্মচর্য পালন করবে, এটাই তো শাস্ত্রের বিধান। এটা নিজের কোনো জীবন থাকবে না? কেন, ও কি মরে গেছে নাকি? বেঁচেই তো আছে। আবার নতুন করে জীবনের কি দরকার পড়লো? তুমি বুঝবে না,
তোমাকে বোঝানো বৃথা। শোনো, আমি মঞ্জুর আবার বিয়ে দেবই দেব। কি কি বলছোটা কি তুমি? তোমার কি মাথা খারাপ হয়ে গেছে নাকি? হ্যাঁ, হিন্দু ঘরের মেয়ের কবার বিয়ে হয়? কুলীন পুরুষ কটা বিয়ে করে শুনি? আহা, পুরুষ মানুষদের সঙ্গে মেয়ে মানুষদের তুলনা করছো গিন্নি? এই মরার বয়সে হঠাৎ খুঁকি হতে চাইছো নাকি? না, যা বলছি তা ভেবেই বলছি। বয়সের ধর্ম বলে একটা কথা আছে। আমি তো মা, আমার মেয়ের মনের কথা আমি বুঝি। ওর মনটাকে কিছুতেই আমি মরতে দেব না। তবে আমি মরি? ভালাই ষাট, ও কি অলক্ষণে কথা গো? কেন, তুমি এতক্ষণ ধরে যা বলে চলেছ সেসব কথা শোনার চেয়ে আমার মরা ভালো। শোনো গিন্নি, সমাজ বলে যে একটা বিষয় আছে তা তুমি জানো না? একটা কচি মেয়েকে বুকে হাঁটু তুলে মেরে ফেলে যে সমাজ, সেই সমাজকে আমি মানি না। সমাজের কে কি বললো তাতে আমার কিচ্ছু যায় আসে না। কিন্তু আমার যায় আসে। এই সমাজের কুলীন বামুন আমি। নিজের কুলের মুখে 14 পুরুষের মুখে চুনকালি মাখাতে আমি পারবো না। আর তোমার নিজের মেয়েটা, ওর যে সমাজ তোমার কাছে হাঁকিয়ে গেল। হ্যাঁ, হলো হলো। আমি শাস্ত্রের বিরুদ্ধে যেতে পারবো না, কিছুতেই না। বিদ্যাসাগর মশাই শাস্ত্র জানেন না? তিনিও তো বিধবাদের বিয়ের কথা লিখেছেন। হরি হরি হরি, গঙ্গা গঙ্গা গঙ্গা। ওই ম্লেচ্ছ বিধানের কথা আমার সামনে আর উচ্চারণ করবে না। বরং এক কাজ করো, কদিন অপেক্ষা করো। আমি মরলে তোমরা মা মেয়ে একসঙ্গে আবার একটা বিয়ে করে নিও। তোমার শরীরে কি স্নেহ মায়া কিচ্ছু নেই? শোনো, সেসব থাকলে আর ধর্মপথে থাকতে হতো না। এ পথ বড় কঠিন। ননির পুতুল হলে এতদিনে গলেই যেতাম। ধর্ম? এই ভোগের সংসারে তিল তিল করে মেয়েটা শুকিয়ে মরছে, এর চেয়ে বড় অধর্ম কিছু আছে? এই, যাও যাও, এখন আর বিরক্ত করো না তো, আমাকে পড়তে দাও। ওই বইয়ের শুকনো পাতাগুলোর মতো তোমার মনটাও শুকিয়ে গেছে। ব্যথার খবর আর তুমি কি করে রাখবে? ওটা অন্তর্যামী জানেন। মেয়ে মানুষের মন হলো ফানুষের মতো, উঠতেও যতক্ষণ, পড়তেও ততক্ষণ। জীবনটা অনেক কঠিন সাধনা গিন্নি, তোমরাও সব বুঝবে না। এখন যাও, বইটা শেষ করতে দাও। যত সব। সেই যে সেদিন গুমরে উঠলেন গিরিবালা, আর তিনি মন খুলে কথা বলতে পারলেন না, হাসতে পারলেন না, ঠিক করে খেতে শুতে কিচ্ছু পারলেন না। মেয়ের মুখের দিকে তাকিয়ে দীর্ঘশ্বাস ফেলেন শুধু। মনের ভেতরে গুমরে গুমরে একদিন চিরকালের মতো স্তব্ধ হয়ে গেলেন গিরিবালা। মা গো, আমার তো তুমিই ছিলে মা। আমাকে ফেলে তুমিও চলে গেলে। আমি কার কাছে থাকবো মা? ও মা, ও মা। ভরা সংসার থেকে গৃহিণী আচমকা সরে গেলে যে অবস্থা হয়, চাটুর্যে মশাইয়ের বাড়িতে এখন ঠিক সেই হাল। এক ছেলে স্ত্রী সন্তানদের নিয়ে পাটনায় থাকে, আরও দুজন মেয়ের মধ্যে একজন থাকে ফরিদপুরে, আর এক মেয়ের শ্বশুর বাড়ি সেই বিন্ধ্যগিরি পার করে। কেউই আর বাবার কাছে এসে থাকতে পারল না। হরিশ চাটুর্যে একদম একা হয়ে পড়লেন। মঞ্জুলিকা অবশ্য বাড়িতেই থাকে, সংসারের কোনো কাজে সে ফাঁকি দেয় না। কিন্তু গিরিবালার মতো নিপুণ গৃহিণী তো সে নয়। বাবাকে 2 হাত দিয়ে আগলে রাখে মঞ্জুলিকা। এদিকে হরিশের খুঁতখুঁতানির কোনো শেষ নেই। রাঁধুনি বামুনের হাতের রান্না তিনি খেতে পারেন না। স্ত্রীর হাতের রান্না ছাড়া তার মুখে খাবার রোচে না। দুপুরে ভাতের পাতে মাছের নানা পদ, 5 রকম ভাজাভুজি, রাতে রুটি কিংবা লুচির সঙ্গে পাঁঠার মাংস, এসব এখন মঞ্জুলিকাকেই রান্না করতে হয়। একাদশী হোক বা অন্য কোনো তিথি, এই রান্নায় কামাই নেই মঞ্জুলিকার। এছাড়া নিজে হাতে বাবার ঘর মোছা,
গরম পোশাক রোদে দেওয়া, ডেস্কের কাগজপত্র সাজানো সবই করে মঞ্জুলিকা। ধোপার বাড়ির ফর্দ টোকা, গয়লানির হিসাব সেসবও তাকেই দেখতে হয়। একটু ভুলচুক হলেই বাবার কড়া ধমক জোটে। বুড়োধারী মেয়ে, একটা হিসেব করতে গিয়ে 10টা ভুল হয়। ও হিসেব তো একটা বাচ্চাও কষতে পারে। তোর লজ্জা করে না? এই যে বাবা, ঠিক করে করছি। হ্যাঁ, তাই কর, হিসেবটা ঠিক করে আমাকে উদ্ধার কর। সকাল থেকে রাত অবধি মঞ্জুলিকার কাজের শেষ নেই। একটুও দম ফেলার মতো অবসর সে পায় না। বাবার রুচি আর মর্জি অনুযায়ী সমস্ত জিনিসই তার হাতের সামনে গুছিয়ে দেয় মঞ্জুলিকা। কিন্তু সেসব তো আর গিরিবালার মতো হয় না। বিশেষ করে কাসুন্দিটা কিছুতেই মায়ের মতো করে করতে পারে না সে। সে কাসুন্দিটা হরিশ চাটুর্যের মুখে আর রোচে না। ওহ, তোকে বারবার বলেছি মঞ্জু, এটা এভাবে করে না। এক জিনিস কতবার বলতে হয় রে? মায়ের কাছ থেকে শিখে নিতে পারিসনি? সারাক্ষণ করতিসটা কি? মা যেভাবে করতো সেভাবেই ঘোড়ার তো ডিম আমি- করেছিস। মায়ের মতো রান্নার হাত হলে সে হাতখানা বাঁধিয়ে রাখতাম আমি। খিদেটাই মরে গেল। বাবা, উঠো না, ওই ভাতটুকু খেয়ে নাও বাবা। না না, আরেকটা মাছ এনে দেবো? অনেক হয়েছে, আর আমার মাছ খেয়ে কাজ নেই। প্রাণ ঢেলে সেবা করেও বাপের মন পায় না মঞ্জুলিকা। কথায় কথায় তার মাকে তুলে মেয়েকে খোঁটা দেন হরিশ চাটুর্যে। তবে এত দুঃখের মধ্যেও মঞ্জুর একটাই খুব বড় সান্ত্বনা। বেশ তো, যে একবার আমার মায়ের হাতের যত্ন পেয়েছে সে কিছুতেই আমার মাকে ভুলতে পারবে না, এ আমি বেশ জানি। তার বাবা মুখে যতই অগ্রাহ্য করুন না কেন, গিরিবালাকে কিন্তু মন থেকে কিছুতেই ভুলতে পারছেন না। এই সান্ত্বনাটাই মঞ্জুলিকার একমাত্র ভরসা আর গৌরবের জায়গা। এই গৌরব মাথায় নিয়েই নীরবে হাসি মুখে বাবার সমস্ত আবদার আর তিরস্কারকে শান্তভাবে সহ্য করে যায় মঞ্জুলিকা। দেখতে দেখতে হোলি এসে গেল। চারদিকে শুধু রঙের বাহার। রঙহীন মঞ্জুলিকা নিজেকে আরো অন্তরালে আগল দিয়ে রেখেছে। বাইরে চোখ পাতলেই রং বেরঙের আবির আর পিচকিরির ঘটা চোখে পড়ে। তাই আর জানলার সামনেও দাঁড়ায় না সে। অবশ্য ইদানিং তার কাজও অনেকটাই বেড়ে গেছে। সারা সংসারের কাজ তো আছেই, সেই সঙ্গে তার বাবার শরীরটাও বিশেষ ভালো নেই। পায়ের ব্যথায় আজকাল একটু বেশি কষ্ট পাচ্ছেন হরিশ চাটুর্যে। গেলুম রে, ওরে বাবা, আরে এ কি ব্যথায় ধরলো আমাকে! বাবা, একটু তেল গরম করে এনে হাঁটুতে মালিশ করে দেবো? দে দে, তাই দে। হ্যাঁ বাবা, এক্ষুনি নিয়ে আসছি। মরে গেলুম রে, চলাফেরাই করতে পারছি না। এই যে বাবা, তেল লাগিয়ে দিচ্ছি, দেখো এবার তোমার আরাম হবে। ওরে ওরে, আরে আমার পাটা পুড়িয়ে দিবি না কেটে? মুখ পুড়িয়ে না বাবা, পা কেন পুড়বে? তো গরম তেল কেউ আনে? একটু গরম না হলে তোমার যে আরাম হবে না। শান্ত হয়ে এইটুকু সহ্য করো বাবা, দেখো ব্যথা ঠিক কমে যাবে। সেবা শুশ্রূষার কিছু বাকি রাখল না মঞ্জুলিকা। কিন্তু হরিশ চাটুর্যের ব্যথা আর কমল না। দেখতে দেখতে এবার সেই ব্যথা তার সারা শরীরে ছড়িয়ে পড়তে লাগল। প্রবল ব্যথা পাছে এবার হৃদযন্ত্রে গিয়ে ধাক্কা দেয়, সেই ভয়ে রাতেও আজকাল ঘুমোতে পারেন না হরিশ চাটুর্যে। মঞ্জুলিকাকেও সারা রাত বাপের পাশে বসে থাকতে হয়। ব্যথার এমন বাড়াবাড়ি দেখে ভয় পেয়ে গেল মঞ্জুলিকা। একজন ডাক্তার ডাকবো বাবা? এখানে আর ভালো ডাক্তার কোথায়? আচ্ছা, ওই যে ওই পাড়ার ছোঁড়াটা পুলিন পুলিন, ও শুনেছি ভালো ডাক্তারি করে। জানি না বাবা। তা ওকেই একবার ডেকে পাঠানা দেখি, নইলে নইলে মরেই যাবো বোধহয়। হ্যাঁ বাবা, ওকেই ডেকে আনছি। এই গ্রামে পুলিন ডাক্তারের বেশ একটু নাম ডাক হয়েছে, সে কথা জানে মঞ্জুলিকা। নিজেকে যেদিন থেকে আগল দিয়ে রেখেছে সে, না চাইলেও পুলিনের খবরটা তার কানে ঠিকই এসে যায়।
নাকি এই খবরটার জন্যই উন্মুখ হয়ে থাকে মঞ্জুলিকা, কে জানে। তবে পুলিনের মুখোমুখি কখনো পড়ে না সে। আজও নিজে তাকে ডাকতে গেল না মঞ্জুলিকা। পাশের বাড়ির রাঁধুনি বইচিকে দিয়ে পুলিন ডাক্তারকে ডেকে পাঠালো সে। বাড়িতেই ছিল পুলিন। বইচির কথা শুনে গলায় স্টেথো আর হাতে ব্যাগ ঝুলিয়ে হন্তদন্ত হয়ে চাটুজ্জে বাড়িতে এসে হাজির হলো সে। রোগীর কথা শুনলে ডাক্তার আসবেই, কিন্তু এই বাড়িতে কি শুধু রোগী দেখতেই এসেছে পুলিন? তাহলে তার নিজের বুকটাও অমন ধড়াস ধড়াস করে কেঁপে উঠছে কেন? বিছানায় শুয়েছিলেন হরিশ চাটুজ্জে। তার পায়ের কাছেই বসেছিল মঞ্জুলিকা। পুলিনের পায়ের আওয়াজ শুনেই মাথা নিচু করে উঠে দাঁড়িয়ে রইল সে। কি হয়েছে কাকাবাবু? কোন পায়ে ব্যথা আপনার? শুধু কি পায়ে ব্যথা নাকি, সারা শরীরটা একেবারে ফোড়ার মতো টাঁটি আছে। এর চেয়ে মরে যাওয়া ঢের ভালো। বলছি যে কাকাবাবু, কোথাও পড়ে টড়ে গিয়েছিলেন আপনি? না না, বাবা কোথাও পড়ে যাননি, হঠাৎ করে পায়ের ব্যথাটা বেড়ে উঠেছে। যাওয়া ছিল, ওই গরম তেল দিয়ে মেয়েটা আরো সর্বনাশ করে দিল। কাকাবাবু, গরম তেলে ব্যথা বাড়ে না। আচ্ছা, আপনি চিন্তা করবেন না, আমি দেখছি। দেখি আপনার এই পাটা একটু তুলুন তো। ওরে বাবা গো! ঠিক আছে কাকাবাবু, সাবধানে সাবধানে। বুঝেছি, আপনার বাত হয়েছে। এটা বেশ কদিন আপনাকে ভোগাবে বলে মনে হচ্ছে। আরে, আমার সাত জন্মে সব ছিল না। ওই গিন্নি চলে যাওয়ার পর থেকেই দেখাশোনা আর কে করবে? নিঃশব্দে একবার মঞ্জুলিকার দিকে তাকিয়ে প্রেসক্রিপশন লিখতে বসল পুলিন। কয়েকটা ওষুধ আর দুবেলা গরম তেল মালিশের নিদান দিয়ে হাতে ব্যাগ নিয়ে উঠে দাঁড়ালো সে। বলছি কাকাবাবু, আমি আপনাকে কয়েকটা ওষুধ লিখে দিলাম, এগুলো আপনি খাবেন। আজ তবে আসি, হ্যাঁ? আমি আবার কাল এসে আপনাকে দেখে যাব। আপনি একদম চিন্তা করবেন না, আপনি খুব তাড়াতাড়ি ভালো হয়ে যাবেন। আর ভালো। বলছি যে এত যে ওষুধ লিখে দিলাম, এগুলো তো এত বেলায় তুমি আর কোথাও পাবে না। তুমি বরঞ্চ বোঁচকিকে একবার পাঠিয়ে দিও আমার কাছে। আমার কাছে কয়েকটা ওষুধ আছে, দিয়ে দেবো। পুলিন্দা, তোমার ফিজটা? আমি ডাক্তার হয়েছি মঞ্জু, পিশাচ নই। নিজের পাড়ায় টাকা নিয়ে ডাক্তারি করব? না না, সে হতে পারে না। সে দুর্মতি যেন আমার কখনো না হয়। আজ তবে আসি, আবার আসবো। আচ্ছা। হরিশ চাটুজ্জের হৃদযন্ত্র বিকল হওয়ার ভয় আছে। পুলিন ডাক্তারকে তাই বারে বারেই ডেকে পাঠান তিনি। নাড়ি ধরে বসে থাকে পুলিন, নিজে হাতে ওষুধ খাইয়ে দেয়, মালিশ করার নিয়ম বুঝিয়ে দেয় মঞ্জুলিকাকে। পুলিন এলেই কেমন যেন জড়ো সড়ো হয়ে যায় মঞ্জুলিকা। যতই সহজভাবে কথা বলতে চায় সে, তার গলা যেন ততই কেঁপে ওঠে। চোখের পাতা তুলে রাখতে পারে না সে, যেন তারা কত ভারী হয়ে চেপে বসেছে। দরজার সামনে দাঁড়িয়ে মাথা নিচু করে কথা বলে সে। ভয় হয় সামনে গেলেই যদি তার বুকের ভেতরের চলকে ওঠা রিনি ঝিনি শব্দ কেউ শুনে ফেলে, পাছে সে পুলিনের কাছে ধরা পড়ে যায়। কি মঞ্জু, কাল রাত্রে তুমি ওষুধ খাইয়েছিলে? না, বাবা যে ঘুমিয়ে পড়েছিলেন। কি কি বললে? ঘুমন্ত মানুষকে আর ডাকিনি। আচ্ছা, ওই দরজার কাছ থেকে ফিসফিস করে বললে আমি রোগীর রিপোর্ট কিভাবে বুঝবো বলো তো? হয় তুমি ঘরে এসো, নইলে তোমার গলাটা আর একটু তোলো। আরে জোরে কথা বল না, সব বরবাদ জাতি। আমি ভালো হই তা তো চায় না। আচ্ছা আচ্ছা আচ্ছা, ঠিক আছে, আমি 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 বুঝেছি, আর বলতে হবে না। পুলিনের চিকিৎসায় আর মঞ্জুলিকার সেবায় হরিশ চাটুজ্জের অসুখ একটু কমেছে। আজকাল তিনি নিজে নিজে উঠতে পারেন, একটা লাঠি হাতে নিয়ে অল্প বিস্তর হাঁটতেও পারেন। কেমন আছেন কাকাবাবু? বাহ, লাঠি ধরে দিব্যি উঠছেন দেখছি। তা ব্যথাটা আগের চেয়ে একটু কম তো? হ্যাঁ, সারাদিন একটু কম থাকে বটে, কিন্তু ওই সন্ধ্যের দিকটা যেন ভূতে ধরার মতো হয়,
কোত্থেকে যে ব্যথাটা এসে জোটে। যে কোনো ব্যথাই সন্ধ্যের দিকে একটু বেশি বাড়ে, তার ওপর কাল পূর্ণিমা গেছে। তবে এখন আর আপনি উঠবেন না, আপনি একটু শুয়ে থাকুন। হ্যাঁ, বলছি কাকাবাবুর ওষুধটা? এই যে ওষুধ এনেছি। হ্যাঁ দাও আমায়। কাকাবাবু, আপনি এই ওষুধটা একটু খেয়ে নিন। হ্যাঁ, হাঁ করুন। হ্যাঁ, এই যে, ব্যাস, এবার আপনি শুয়ে পড়ুন দেখি। শোনো মঞ্জু, কাকাবাবুর ওষুধগুলোতে আমি কিছু পরিবর্তন করব। ওনার তো ব্যথা প্রায় কমের দিকে। তুমি একটু ও ঘরে চলো, আমি নতুন কয়েকটা ওষুধ তোমায় লিখে দিচ্ছি। মঞ্জুলিকাকে ডেকে পাশের ঘরে গিয়ে বসল পুলিন। পকেট থেকে প্রেসক্রিপশনের কাগজ বের করল বটে, কিন্তু কিছুই লিখল না। অনাবশ্যক কাগজটা হাতে নিয়ে নাড়াচাড়া করতে লাগলো সে। চুপ করে বসে কি যেন ভাবছে পুলিন। কয়েক মুহূর্ত তার দিকে তাকিয়ে কিছুই বুঝতে পারল না মঞ্জুলিকা। এবার জিজ্ঞেস করল, পুলিন্দা, প্রেসক্রিপশন লিখলে না পুলিন্দা? প্রেসক্রিপশন? ও না, মানে আর নতুন কিছু লেখার নেই, তাই আর কি। তাহলে তখন বললে যে? মায়ের কথা তোমার মনে পড়ে মঞ্জু? সেই স্মৃতি নিয়েই তো বেঁচে আছি, নইলে কবেই। মায়ের সব কথা তোমার মনে আছে? আছে, সব কথা মনে আছে। কিন্তু এই কথা কেন জিজ্ঞেস করছো পুলিন্দা? তোমার মা চাইতেন যে আমাদের বিয়ে হোক, এ কথাটা তোমার মনে আছে মঞ্জু? যে করেই হোক আমি তার সেই কথাটা রাখতে চাই। পুলিন্দা! আচ্ছা, এইভাবে মিছিমিছি দিন কাটিয়ে কি লাভ বলো তো? না না পুলিন্দা, না, কি বলছো তুমি? ছি 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 ছি, না 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 না। মঞ্জু, মঞ্জু তুমি যেও না, আমার কথাটা শুনে যাও। দুহাতে মুখ ঢেকে ছুট্টে নিজের ঘরে গিয়ে দরজা বন্ধ করে দিল মঞ্জুলিকা। ঘরের মেঝেতে লুটিয়ে পড়ল সে। চোখ দিয়ে ঝরঝর করে জল পড়তে লাগলো। যে কথা প্রাণপণে নিজের ভেতরে লুকিয়ে রাখতে চেয়েছিল মেয়েটা, সেই কথা যে এভাবে দিনের আলোয় ফুটে উঠবে তা সে স্বপ্নেও ভাবেনি। যে মানুষটার নাম বুকের মধ্যে দিন রাত বোবা কান্নার মতো গুমরে মরে, আজ সেই মানুষটার মুখে তার নাম শুনে নিজেকে আর সামলাতে পারল না মঞ্জুলিকা। তার সব আড়াল এভাবে ছিঁড়ে খুঁড়ে গেলে নিজের লজ্জা সে রাখবে কোথায়? সে যে অভাগিনী, সে কথা ভুলবে কেমন করে মঞ্জুলিকা? ঈশ্বর, আমার মনের এত গোপনে যে কথাটা আছে সেটাও আজ ওর চোখে এইভাবে হাট হয়ে গেল। আর কেন ঠাকুর, কেন? এবার আমার মরণ হোক, আমাকে তুলে নাও প্রভু, আমাকে তোমার কাছে টেনে নাও। নিজের এই দুর্বলতাকে ঢাকা দিতে এবার দ্বিগুণ উৎসাহে বাবার সেবা করতে শুরু করল মঞ্জুলিকা। দিন রাত অষ্টপ্রহর সে নিজেকে কাজের মধ্যে ডুবিয়ে ফেলল। একবার ঝাড়পোছ করা ঘর 2 ঘন্টা পরে আবার ঝাড়তে আসে সে। একবার মেজে রাখা বাসন আবার নতুন করে মাজতে বসে। কখন যে স্নান করে, কখন দুটো মুখে দেয়, তার কোনো ঠিক ঠিকানা নেই। ভোর থেকে শুরু করে রাত 11টা অবধি তুমুল পরিশ্রম করে সারা দিনের ক্লান্তিতে মেঝের ওপর শুয়ে ঘুমিয়ে পড়ে মঞ্জুলিকা। মেয়ের এই কাজ দেখে পাড়ার লোকের চোখ কপালে ওঠে। হরিশ চাটুর্যে বুক ফুলিয়ে বলেন, হবে না, আমার মেয়ে তো ব্রহ্মচর্যের ব্রত ও আমার কাছেই শিখেছে। আজকালকার দিনে এই সংযম আর কঠোর সাধনা না থাকলে সমাজ কি টিকবে? মেয়েরা তো শুধু বিবি সেজেই গেল। গিরিবালা নেই আজ 11 মাস হলো। কাজে কর্মে আর কঠোর নিয়মে নিজেকে আর একটুও শিথিল হতে দেয়নি মঞ্জুলিকা।
দিনগুলো ফের সেই আগের মতোই বৈচিত্র্যহীন হয়ে উঠল। মঞ্জুলিকার সাধনা আর সংযমটা আরও জোরদার হলো এবার। একদিন সকালে, সেদিন অন্য গ্রামে কি এক দরকারে গেছেন হরিশ চাটুর্যে, এমন সময় ব্রজ ঘোষাল তাদের বাড়ির দরজায় এসে দাঁড়ালো। 4টে গাঁ জুড়ে ব্রজ ঘোষালের মতো নামী ঘটক আর সেতল্লাটে নেই। চাটুর্যমশাই আছেন নাকি? ও চাটুর্যমশাই! বাবা কি খুঁজছেন? মা লক্ষ্মী, একটু ওই চাটুর্যমশাইকে খুঁজছিলাম আর কি। একবার ডেকে দেবে মা জননী? আসলে বাবা তো বাড়ি নেই, কাজে বেরিয়েছেন। এলে কিছু বলতে হবে? বলতে না না না, কিচ্ছু বলতে হবে না মা। আচ্ছা, আমি আবার আসবো খন। ভালো থেকো মা, আর যাই। কেমন কেমন যেন হন্তদন্ত হয়ে চলে গেল ব্রজ ঘোষাল। কিন্তু এই বাড়িতে তার কি কাজ? ঘটককে হরিশ চাটুর্যের আর কিসের দরকার? বিয়ে দেওয়ার মতো তো আর কেউ নেই এ বাড়িতে। কথাটা ভাবতে ভাবতে একটু অবাকই হয়ে গেল মঞ্জুলিকা। তবে কাজের ভিড়ে সে কথাটা ভুলেও গেল সে। পুকুর ঘাটে বাসন ধুতে গিয়ে রায়গিন্নির ঠেস মাখা কথাগুলোকেও খুব একটা আমল দিল না মঞ্জু। ওরে ও মঞ্জু, কি? তোদের ঘরে যে ঘটক এসেছিল দেখলুম, কেন বল দেখি? কেন আবার? বাবার কাছে অমন অনেকেই আসে, কার কি দরকার সব কথা তো আমি জানি না কাকিমা। জান মা, একটু জান। মেয়ে মানুষের সব কথা জেনে রাখতে হয়, নইলে কপালে যে কখন লাথি পড়বে টেরটিও পাবি না। আহারে, অমন সোনার প্রতিমার মতো গিরি দিদি, আর সেই ঘরেই কিনা। যাই রে মা, বেলা পড়ে গেল। শেষের কথাগুলো কি বলে গেল রায়গিন্নি? গিরি দিদির ঘরে মানে তাদের ঘরে এমন কি ঘটতে চলেছে যে তার জন্য সে অমন হাহুতাশ করল? কিছুই বুঝতে পারল না মঞ্জুলিকা। কেন যে তার কপালে লাথি পড়বে তাও ভেবে পেল না সে। আচ্ছা, পুলিন কিছু জানে? একবার অজান্তে তার নামটা মনে ভেসে উঠতেই নিজেকে আরো কঠিন হাতে শাসন করল মঞ্জুলিকা। বাসনের পাঁজা কাঁখে নিয়ে নিজের ঘরে ফিরে এলো সে। খিড়কির দরজা দিয়ে ঢোকার মুখেই অনেকগুলো গলার আওয়াজ শুনে থমকে দাঁড়ালো মঞ্জুলিকা। একটু কাত করে নিয়ে এসো না। দেওয়ালে লাগবে না বউ। টেবিলটা কোথায় রাখবো বলুন দি? এই ঘরে নিয়ে এসো, এই ঘরে নিয়ে এসো। দেখো আয়নার গায়ে যেন ধাক্কা না লাগে। না, অনেক টাকা দামের কাজ, বুঝলে? এসব পাক্কা বিদেশি জিনিস। হ্যাঁ, আরে না না বাবু, কিচ্ছু হবে না। আপনি সরে যান দেখি, সরুন সরুন। পেল্লাই একটা সাজগোজের টেবিল নিয়ে কয়েকজন কুলি মজুর মিলে একেবারে হিমশিম খাচ্ছে। হরিশ চাটুর্যের ঘরে সেই টেবিলটাকে কোনো রকমে ঢোকানো হলো। তারপরে একে একে আরও কয়েকটা আসবাব এসে ঢুকলো সেখানে। সবই বেশ দামি আর শৌখিন জিনিস। আসবাবগুলো যে বিদেশি এ কথাটা আর কাউকে বলে দিতে হয় না। কিন্তু এ বাড়িতে এত দামি দামি জিনিস এলো কেন? কার জন্যে? কুলিমজুরটা পয়সা নিয়ে বিদায় হলে আলমারিটার সামনে এসে অবাক হয়ে দাঁড়িয়ে রইল মঞ্জুলিকা। এত দামি আয়না সে কখনো দেখেনি। সে আয়নায় সারা বিশ্বব্রহ্মাণ্ডকে স্পষ্ট করে দেখা যাচ্ছে। এই আয়না দেখে কে সাজবে ভেবে পায় না মঞ্জুলিকা। ইচ্ছে হলো আর কি, সস্তায় পেয়ে গেলাম, থাক একটা। খেতে দে মঞ্জু, খুব খিদে পেয়েছে, অনেক ধকল গেছে তো আজ। হ্যাঁ হ্যাঁ বাবা, এই দিচ্ছি। তবে ব্রজ ঘোষালের আশা আর রায়গিন্নির সেই হাহুতাশের পর থেকে চাটুর্যে বাড়ির অনেক কিছুই আস্তে আস্তে বদলে যাচ্ছে। হরিশ চাটুর্যের পাকা চুল হঠাৎ রাতারাতি কালো হয়ে গেল। পাকা দুটো ভুরুতে কালো পোঁচ চড়ানো হলো। চাদরে সুগন্ধি পারফিউম মাখার ঘটা বেড়ে গেল। ঘটক ব্রজ ঘোষালের আসার কারণটা এবার একটু একটু করে স্পষ্ট হয়ে উঠছে মঞ্জুলিকার কাছে।
সেদিনও তাকে একলা পেয়ে রায়গিন্নি কাঁদো কাঁদো মুখে বলল, হ্যাঁ রে মা, মেয়েটা তো তোরই বয়সী শুনলুম, অমন ডাগর একটা। সৎ মা কি আর মা হয় রে? কি বলছো কাকিমা? কার কথা বলছো? কার কথা কি রে? চাটুজ্জেমশাই নতুন বউ। কেন, তুই কিছু শুনিসনি? কই না তো। সেখানে আর দাঁড়ালো না মঞ্জুলিকা। হন হন করে নিজের ঘরে ফিরে এলো সে। আজ তাকে তার বাবার মুখোমুখি দাঁড়াতেই হবে। এই সংসারটা তার মায়ের সংসার, তার মায়ের নিপুণ হাতে গোছানো সংসার। এই সংসারের লক্ষ্মী তার মা। সেই লক্ষ্মীর এভাবে অপমান এ কিছুতেই মেনে নেবে না মঞ্জুলিকা। পাড়া বেরিয়ে হরিশ চাটুজ্জে ফিরলে তাকে জল আর পান দিয়ে সামনে এসে দাঁড়ালো মঞ্জুলিকা। আজ আর কোনো লজ্জা কিংবা ভয় কিছুই তাকে থামাতে পারল না। বাবা, তুমি নাকি আবার বিয়ে করতে যাচ্ছ? তোমার ছেলে মেয়ে, ছেলের বউ, জামাই, নাতি নাতনি, আমাদের সব্বার মাথা তুমি এভাবে হেট করবে বাবা? কেন, মাথা হেট আবার কি আছে? আমি যে কুলীন বামুন সে কথাটা তুই জানিস না? জানি বাবা, কিন্তু মায়ের কথা তুমি ভুলে গেলে। ভুলে আবার কি যাব? তার অভাব বোধ করছি বলেই তো আরেকটা বউ আনছি। মানে মায়ের আসনে অন্য কেউ? তোমার প্রাণ কি এতই কঠিন বাবা? আমি কঠিন এটা তো সবাই জানে, তবে হ্যাঁ, এই বয়সে আবার বিয়ে করাটা আমার পক্ষেও খুব কঠোর ঠিকই, কিন্তু গৃহধর্ম তো পালন করতেই হবে। কি এই তোমার ধর্ম পালন? স্ত্রী না হলে গৃহধর্ম অপূর্ণ থাকে। মনু থেকে মহাভারত সব শাস্ত্রেই এ কথা বলা আছে। অবশ্য মেয়ে মানুষ আর কি বা জানবে। তাই বলে এই বয়সে তুমি আবার বিয়ে করবে বাবা? ধর্ম পালন না করে আমি থাকতে পারবো না। ধর্মের পথে হাঁটা খুব কঠিন। যে যাই বলুক সে পথে হাঁটতে আমার কোনো ভয় নেই। আমি পুরুষ মানুষ। এটা ধর্ম পালন নয় বাবা, এটা লজ্জা। ধর্মের কথা তুই কি জানবি? হরিশ চাটুজ্জে নাকি তোর থেকে ধর্ম শিখবে। শুনে রাখ, এ শুধু মেয়ে মানুষের নাকি কান্না নয়, এ হলো পুরুষের কঠিন ব্রত পালন, বুঝলি? তোমার দুঃখ হচ্ছে না বাবা? দুঃখ পেতে আর দুঃখ দিতে যে ভয় করে সে পুরুষ নয়, কাপুরুষ। অমন কাপুরুষের জন্মানোই উচিত নয়। কিন্তু বাবা, সমাজ কি বলবে? হ্যাঁ, সমাজের আবার কি? আমার বাড়িতে আমিই সমাজ, আমাকে আবার কে কি বলবে? বলছিলাম কি মা, এই তোর নতুন মা, তোরই বয়সী বুঝলি, ও এলে তোরও একটা সঙ্গী জুটবে। ছি বাবা, ছি ছি। তুমি নিজের মেয়ের বয়সী একটা মেয়েকে বিয়ে করবে? এটা ভাবলেই আমার। তোর মা আর তুই দুজনেরই একই স্বভাব। সব বিষয় আগে বাধা দিয়ে রাখা। শুভ কাজে কখনো বাধা দিতে নেই, সে কথা জানিস না? আমি আমি তোমার ভালোর জন্য। কত ভালো বুঝিস তুই। তা হ্যাঁ রে, আমার ব্যামোর সময় যে পুলিন ছোনাকে নিয়ে এলি, সেও কি আমার ভালোর জন্য নাকি তোর ভালোর জন্য? বাবা, বাবা, এটা কি বলছো তুমি? পুলিনদাকে নিয়ে এসব বলতে তোমার লজ্জা করছে না? না, পুলিনদা না থাকলে তোমার চিকিৎসা হতো? কেন? পারতে তুমি উঠে দাঁড়াতে? কেন, দেশে কি আর ডাক্তার ছিল না নাকি? নেহাত পাড়ার ছেলে তাই। আচ্ছা, কোন পাড়ার ছেলে তোমার বিনা পয়সে চিকিৎসা করতো বাবা? তাকে না ডাকলেও রোজ দুবেলা এসে তোমায় দেখে যায়। ভুলে গেলে সে কথা? না না, ভুলবো কেন? আর তার আসার আসল কারণটাও আমি জানি না ভেবেছিস? ডাক্তারির ছুতোয় এ বাড়িতে এসে যে সে কি করতে চায় তা আমার আর বুঝতে বাকি নেই। আমি মরলে তোদের খুব সুবিধা হয়, তাই না? বাবা, ছি ছি বাবা, ছি। তুমি এত নিচে নামতে পারলে? যা যা। তোমাকে জমের মুখ থেকে ফিরিয়ে আনার এই পুরস্কার দিলে, আর তোমার নিজের মেয়েকে তুমি। হরিশ চাটুজ্জের ধর্ম আর প্রাণ যে কত কঠিন
মঞ্জুলিকার তার জানতে বাকি নেই। এই কঠিন জাঁতাকলের চাপে পড়ে তার মায়ের জীবনটা শেষ হয়ে গেছে। এবার তাহলে তার পালা? অবশ্য মঞ্জুলিকার জীবন বলতে কতটুকুই বা বাকি আছে। বৈধব্যের এই কঠিন যন্ত্রণা কতদিন বইতে পারবে সে নিজেই জানে না। সত্যিই কি তার কিছু যায় আসে? চুপ করে কিছুক্ষণ মাটিতে বসে রইল মঞ্জুলিকা। না, সে মঞ্জুলিকা, সে তার মা নয়। মায়ের মতো হতেও চায় না সে। দোলের যে রং থেকে নিজেকে সরিয়ে রেখেছিল জোর করে, এবার সেই রঙিন ফাগ তার চোখের সামনে উঠছে। সারা ঘরময় সেই ফাগ উড়ে বেড়াচ্ছে। তার সাদা শাড়িতেও বুঝি সেই ফাগের গুঁড়ো পড়ল। আনমনে দুহাত পেতে রইল মঞ্জুলিকা। চাটুজ্জে বাড়িতে আবার সানাইয়ের আওয়াজ শোনা যাচ্ছে। পাড়ার কাকিমাসিরাই বিয়ের জোগাড় যন্ত্র করতে এসেছে। আসেনি শুধু রায়গিন্নি। দরজার কাছে দাঁড়িয়ে সেই গোছগাছের দিকে অপলক চোখে তাকিয়ে রইল মঞ্জুলিকা। যে বয়সে তার বিয়ে হয়েছিল সে ছিল পুতুল খেলার বয়স। এবার এই ভরা যৌবনে এক দৃষ্টে বিয়ের সাজ দেখছে সে। দেখেই যাচ্ছে। ও মা, কত বেলা হয়ে গেল, তোমাদের এখনো গোছানো হলো না? এই তো দিদি হয়ে এলো। এই ধুতিটা একটু কুঁচিয়ে দিলেই হয়ে যাবে। আর হাত চালাও, হাত চালাও। আজ 5টার সময় চাটুজ্জে মশাইয়ের গাড়ি, কিন্তু মনে রেখো বাড়ি থেকে বেরোবেন বেলা 3টে। কিছু ভেবো না দিদি, দেখো সব হয়ে যাবে। হ্যাঁ, হলেই ভালো। ঠিক বেলা 3টের সময় দুর্গা দুর্গা বলে যাত্রা করলেন হরিশ চাটুজ্জে। বাখরগঞ্জে বিয়ে করতে যাচ্ছেন তিনি। বিয়ের এখনো দিন 3 বাকি আছে, তবে অনেক দূরের পথ। তাই আগে ভাগে বাখরগঞ্জে পৌঁছে গেলে শান্তি হয়। কন্যাপক্ষ তেমন বলে কয়ে রেখেছে। মেয়ের সম্পর্কে এক মামা হরিশ চাটুজ্জেকে নিতে এসেছে। পাড়াপড়শি একেবারে ভেঙে পড়েছে। একের পর এক গরুর গাড়ি এসে দাঁড়িয়েছে। বরের সঙ্গে বেশ কয়েকজন বরযাত্রীও যাবে। সব মিলিয়ে সে এক তুমুল হইচই কাণ্ড শুরু হলো। আড়ালে দাঁড়িয়ে এক দৃষ্টে চেয়ে রইল মঞ্জুলিকা। সে বিধবা, শুভ কাজে তার সামনে যেতে নেই, সামনে যেতেও সে চায় না। সে এখন শুধুই দেখছে আর নিজের ভেতরে একের পর এক ছবি এঁকে চলেছে। বেলা আন্দাজ 3:30 নাগাদ বর আর বরযাত্রীদের নিয়ে মেঠো পথের ধুলো উড়িয়ে গরুর গাড়িগুলো স্টেশনের দিকে চলে গেল। বাড়িটা এখন ধু ধু করছে। এত শূন্যতা এর আগে কোনো দিন দেখেনি মঞ্জুলিকা। তার মা চলে যাবার পরেও নয়। অনেকক্ষণ ধরে ঘরের মেঝে আলুথালু হয়ে বসে আছে মঞ্জুলিকা। আনমনে চোখ দিয়ে তার জল পড়ছে। মুখ ভেসেছে, বুক ভেসেছে। সংসারও বোধহয় ভাসল এবার। এখন আর চোখের জল নেই। বিকেল গড়িয়ে গেছে অনেকক্ষণ। ঘাটে গিয়ে গা ধুয়ে এলো মঞ্জুলিকা। তারপর ঘরের দরজাটা বন্ধ করে বাবার সেই নতুন কেনা পিলিতি ড্রেসিং টেবিলটার সামনে দাঁড়ালো সে। মায়ের একটা ছাপা শাড়ি বার করে কাঁপা হাতে নিজের গায়ের ওপর ফেলে অনেকক্ষণ ধরে চেয়ে রইল মঞ্জুলিকা। আয়নার পিঠে নিজেকে দেখতে দেখতে কতক্ষণ যে কেটে গেল তার বুঝতেই পারল না মেয়েটা। বড় ঘড়ির ঘণ্টার আওয়াজে চমক ভাঙল তার। ঢং ঢং করে 6টা বাজল সেই ঘড়িতে। দরজায় শিকল টেনে আলতো পায়ে বেরিয়ে এলো মঞ্জুলিকা। অন্ধকারের মধ্যে দিয়ে মিশে গেল সে। বাইরের কেউ তাকে দেখতে পেল না। গায়ে আঁচলটা টেনে দিয়ে এদিক ওদিক তাকিয়ে পা চালালো সে। গাব গাছটা পার করে মাধবীলতার তরুণ পেরিয়ে ঘুর পথে হলুদ রঙের বাড়িটার একতলার একটা জানলার কাছে গিয়ে আলতো হাতে জানলায় টোকা দিল সে। ও পুলিন্দা, পুলিন্দা, কে কে
মঞ্জুলিকা, মঞ্জুলিকা, তুমি? একবার বাইরে আসবে পুলিন্দা? হ্যাঁ, তুমি দাঁড়াও, আমি এক্ষুনি আসছি। কি হয়েছে মঞ্জু? তোমাকে কেমন অন্যরকম লাগছে? আসলে কাকাবাবুর খবরটা আমিও শুনলাম। মানে তুমি সেদিন কি বলেছিলে মনে আছে পুলিন্দা? মনে আছে মঞ্জু, আমার সবটা মনে আছে। সেই একটা আশা নিয়েই তো আমি বেঁচে আছি। শুধুমাত্র তোমার আপত্তিতেই তো আমি তোমার পথ ছেড়ে রইলাম পুলিন্দা। মঞ্জু, মঞ্জু, তুমি রাজি? ওহ, আমার যে কি শান্তি লাগছে, আমি কি বলবো। আমি আসছি মঞ্জু, আমি আসছি। কাল দুপুরের মধ্যে সমস্ত ব্যবস্থা করে আমি আসছি। 3 দিন পরে 5টা গাড়ি হাঁকিয়ে নতুন বউকে নিয়ে বাড়ির দরজায় এসে নামলেন হরিশ চাটুর্যে। পাড়ার বাড়ুজ্জে গিন্নি বউ বরণ করে ঘরে তুললেন। মঞ্জু কোথায়? মঞ্জু, কই গেলি রে মা? ক্লান্ত শরীরে মঞ্জুলিকার কথাই আগে মনে পড়ল তার। কোথায় মেয়েটা? খিদে, তেষ্টা, পথশ্রম এসব মেটাতে গেলে তো মঞ্জুলিকাকেই চাই। তার উপর অতিথি আপ্যায়নের দায়িত্বও আছে। কিন্তু মেয়েটা তো হাতে মুখে থাকে, তাকে তো কখনো খুঁজে আনতে হয় না। আজ কি ব্যাপার হলো? সারা বাড়িটা ফাঁকা রেখে কোথায় চলে গেল সে? হন্তদন্ত হয়ে নিজের ঘরে ঢুকে জোরে একটা হাঁক পাড়তে যাবেন, এমন সময় টেবিলের ওপর ঢাকা দেওয়া একটা চিঠি চোখে পড়ল তার। ওই ঘরে নেই। এটা আবার কি চিঠি? কে লিখেছে? শ্রীচরণীশু বাবা, আপনি আপনার ধর্মীয় ব্রত পালনের নিমিত্ত ঘরে নূতন গৃহিণী আনিতেছেন। উত্তম কথা, কিন্তু আপনি বিলক্ষণ জানেন যে এই সংসার আমার মায়ের। এই সংসারে অন্য কারোর স্থান হইতে পারে না। তথাপি আপনি ধর্মরক্ষার অজুহাতে আপনার অন্তরের বাসনা চরিতার্থ করিবার নিমিত্ত এই কর্ম করিলেন। আমার শিক্ষা বেশি নাই, তবু এই কথা বলিতে পারি যে এ ধর্মপালন নয়, এ অন্যায়। তাই এই সংসার আমি চিরকালের জন্য পরিত্যাগ করিলাম। পুলিন্দাকে বিবাহ করিয়া আমরা ফারাক্কাবাদ চলিলাম। সেইখানে আমরা নতুন করিয়া সংসার পাতিব। আমার প্রণাম জানিবেন। ইতি মঞ্জু। হরিশবাবুর হাত থেকে চিঠিটা মেঝেতে পড়ে গেল। রাগে, ক্ষোভে, অপমানে তার মুখটা লাল হয়ে উঠল। চেয়ারে ধপ করে বসে পড়ে পাশে রাখা গুড়গুড়ির নলটা তুলে নিলেন, কিন্তু টান দিতে গিয়েও আর পারলেন না। রাগে ফুটি ফাটা হয়ে নলটা মেঝেতে আছাড় মেরে ফেলে দিয়ে চিৎকার করে উঠলেন, অকৃতজ্ঞ কুলোটা! আমার এতদিনের মান সম্মান, বংশের মর্যাদা সব ধুলোয় মিশিয়ে দিলি। তোর কোনো দিনও ভালো হবে না। আমি অভিশাপ দিচ্ছি, ওলা উঠোয় মরবি তুই, নষ্ট মেয়ে ছেলে। ছি 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 ছি। শেষে কিনা আমার কপালে এই ছিল। আমি অভিশাপ দিচ্ছি তোকে মঞ্জুলিকা, তুই সুখী হতে পারবি না, কখনো না, কোনোদিনও না। অহংকারে আর আস্ফালনে ফেটে পড়ছেন মস্ত কুলীন হরিশ চাটুর্যে। কিন্তু ফরাক্কাবাদগামী ট্রেনের চাকার শব্দের কাছে সেই সব অভিশাপ এতই ক্ষীণ আর অসহায় যে ফাঁকা ঘরে সেই কথাগুলো তার কাছেই আবার ফিরে এলো। কোথায় যে তাদের যেতে হবে তা তারা বুঝতেই পারল না। মির্চি ফ্রাইডে ক্লাসিক্সে আজ শুনলেন রবীন্দ্রনাথ ঠাকুরের কবিতা থেকে নেওয়া গল্প নিষ্কৃতি। গল্প পাঠে সৌভিক গুহ সরকার, মুখ্য ভূমিকায় হরিশ মলয় ঘোষ, গিরিবালা চকিতা চক্রবর্তী, মঞ্জুলিকা প্রদীপ্তা মান্না, পুলিন আর্য জানা। অন্যান্য চরিত্রে সুদীপ্ত ঘোষ, সায়ন্তন ঘোষ, আম্রপালি ঘোষ মিত্র, গার্গী চট্টোপাধ্যায়। নাট্যরূপ ও সামগ্রিক পরিচালনা শাওলি মজুমদার।
নাট্যরূপ সহায়তা প্রীতম বাগচি, পরিচালনা, শব্দগ্রহণ ও আবহ সত্যজিৎ সেন, শব্দ মিশ্রণ সব্যসাচী মুখার্জি, প্রচার অলঙ্করণ অভিব্রত সরকার, গল্পের সূত্রধার এবং সমগ্র পরিকল্পনায় ইন্দ্রাণী, প্রযোজনায় প্যাস্টেল এন্টারটেইনমেন্ট। মির্চি ফ্রাইডে ক্লাসিক শুনতে সাবস্ক্রাইব করুন আমাদের অফিসিয়াল ইউটিউব চ্যানেল youtube.com/mirchi বাংলা অথবা ডাউনলোড করুন গানা অ্যাপ। মির্চি নিবেদন ফ্রাইডে ক্লাসিক্স।